চেয়ারম্যান রাওয়ার, প্রাক্তন চেয়ারম্যান রাওয়ার জামিল হাসান, সম্মানিত রাওয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নিশ্চয়ই সকলে অবগত আছি, আজ আমরা এখানে একত্রিত হয়েছি মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী রেজিমেন্ট ও মুখ্য ভূমিকা পালনকারী রেজিমেন্ট 23 বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গুলির 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা করার জন্য। আজকের অনুষ্ঠানের পূর্ণধারা আমি আপনাদের কাতারে উপস্থাপন করছি। প্রথমে দোয়া মাহফিল পরিচালনা করবেন রাওয়ার ইমাম, তারপরে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রথমেই কর্নেল আব্দুল হক, এরপরে আলোচনা অংশগ্রহণ করবেন ফরমার রাওয়ার চেয়ারম্যান মেজর জামিল হাসান বিপি, দেন সর্বশেষে রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিপি, এবং তার মধ্যে আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। আমি এখন রাওয়ার ইমাম সাহেবকে দোয়া মাহফিল পরিচালনা করার জন্য করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. كل نفس ذائقة الموت وإنما توفى أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم. প্রত্যেকই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দিয়ে থাকবেন। তো আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা প্রবীণ সামরিক অফিসার মেজর আব্দুল গনি ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাওয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মেজর আব্দুল গনি তিনি ১৯১৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লার বেড়াকনপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে ৪২ বছর বয়স হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই মেজর গনির রূহি মাগফিরাতের জন্য একবার ইস্তিগফার, একবার সূরা ফাতিহা এবং তিনবার সূরা ইখলাস পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা পূর্বী সামরিক অফিসার মেজর আব্দুল গনির ৬৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাওয়ার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে ইয়া আল্লাহ আপনি এই আয়োজনকে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন ইয়া আল্লাহ আপনি সকলের উপর আপনার খাস রহমত এবং বরকত নাযিল করুন ইয়া রাব্বাল আলামিন মেজর গনির জীবনের ছোট বড় সকল পাপগুলো মার্জনা করে দিন ইয়া আল্লাহ তার জীবন দশায় কীর্তনের আমলগুলোর সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দিন ইয়া রাব্বাল আলামিন তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দিন ইয়া আল্লাহ তার কবরে চির শান্তির ফয়সালা করে দিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন ইয়া আল্লাহ মেজর গনির শোকাহত পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদের প্রতি আপনার খাস রহমত এবং বরকত নাযিল করুন ইয়া রাব্বাল আলামিন সশস্ত্র বাহিনীর যে সকল অফিসারগণ মৃত্যুবরণ করেছেন আপনি তাদের জীবনের সকল পাপগুলো ক্ষমা করে দিন তাদের কবরে চির শান্তির ফয়সালা করে দিন ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ইয়া রাব্বাল আলামিন সশস্ত্র বাহিনীর যে সকল অফিসারগণ বেঁচে আছেন দেশে বিদেশে কর্মরত অবস্থা আছেন যারা রিটায়ার করেছেন ইয়া আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন ইয়া আল্লাহ সকলকে করোনা মহামারী থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ বিশেষ করে রাওয়ার এই সকল মেম্বারগণ অসুস্থ হয়েছেন ইয়া আল্লাহ আপনি তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন ইয়া রাব্বাল আলামিন রাওয়ার সকল ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন রাওয়ার পরিচালিত মেম্বারদের মাধ্যমে আরো উন্নতি এবং অগ্রগতিতে বুঝবার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন দেশ ও দেশবাসীর উপর শান্তি বিস্তার করুন ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ধন্যবাদ ইমাম সাহেব। এখন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি স্মৃতিচারণে অংশগ্রহণ করবার জন্য কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি, যারা কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরম শ্রদ্ধেয় জেনারেল জামিল আহসান, বীর মুক্তিযোদ্ধা
স্বাধীনতা যুদ্ধের সম্মুখ সারির কমান্ডার, আমাদের পরম শ্রদ্ধেয় রাওয়ার চেয়ারম্যান জেনারেল ওয়াদুদ এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। দুঃখজনক যে এমন একজন ব্যক্তিত্বের এই স্মরণ সভায় দোয়া মাহফিলে মাত্র কয়েকজন আমরা হাজির হয়েছি। জানি না আমাদের ভবিষ্যৎ কি, আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি, এই জাতি কোন দিকের দিকে অগ্রসর হচ্ছে বোঝা কঠিন। মেজর করি সেই গত শতাব্দীর 30 দশকে এমন এক সময়ে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন, যে সময়ে পুরো বাংলায় জমিদারদের অত্যাচার নিপীড়ন চলছিল। আমার দাদার কাছ থেকে শোনা, আমার দাদারা 4 ভাই ছিলেন, তাদের কাছ থেকে আমি গল্প শুনেছি। মুসলমান ঘরে, আমি কিন্তু হিন্দু বিদ্বেষী নই, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি একটা ইতিহাস তুলে ধরছি মাত্র। হিন্দু জমিদারদের অত্যাচার, নিপীড়ন, ট্যাক্স, এগুলো দিতে দিতে মুসলমান প্রজাদের জান বের হয়ে যেত। শিক্ষা দীক্ষা তো দূরের কথা, পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় হয়তো হাতে গোনা কয়েকজন শিক্ষিত ছিলেন। সারা পূর্ব বাংলায় শিক্ষিতের হার বলতে কিছু ছিল না। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে গুটি কয়েক সেনাবাহিনীর অফিসার ছিলেন, এবং তাদের মধ্যে এখানে স্যার আরেকজন অত্যন্ত জ্ঞানী, যিনি ইতিহাস লেখেন মিলিটারি অফিসারদের উপর, স্যার এখানে বসে আছেন সম্মুখ সারিতে। স্যার আরো বেশি ভালো বলতে পারবেন। স্যার একটা বইও লিখেছেন, ছোট্ট একটা বই লাইব্রেরিতে আছে রাওয়ার, আমাদের মিলিটারি অফিসারদের উপরে। জি, কর্নেল জাকির স্যার। সরি, স্যার তো ওয়েল নোন, এই জন্য আমি সরি। স্যার ইজ ভেরি ওয়েল নোন রাইটার, স্যারের অনেক অবদান আছে সেনাবাহিনীতে। গুটি কয়েক অফিসার ছিলেন সেখানে। জেনারেল ইশফাকুল মজিদ ছিলেন, পাকিস্তান যখন স্বাধীন হয় তখন মেজর জেনারেল, পাকিস্তান জেনারেলদের মধ্যে সম্ভবত সেকেন্ড অথবা থার্ড ছিলেন সিনিয়রিটির দিক থেকে। ক্যাপ্টেন গনি, উনি যখন ক্যাপ্টেন, তখন এই জেনারেল ইশফাকুল মজিদ, ওনারা ছিলেন তখন ব্রিগেডিয়ার র্যাঙ্কের। এই একজন ক্যাপ্টেন সাহেব এমন একটা হেলম আল্লাহ তাকে দিয়েছিলেন, উনি চিন্তা করেছিলেন অদূর ভবিষ্যতে যদি আমরা সামরিক শক্তিতে শক্তিশালী হতে না পারি, তাহলে এই বঙ্গদেশে কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, উপরে উঠতে পারবে না। মাইট ইজ রাইট। যতই কথা বলেন না কেন, যে যত কথাই বলেন না কেন, আমাদের শরীরে যদি ইমিউন ডিফিসিয়েন্সি হয়, প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে আমরা সর্দিতে মারা যাব, সাধারণ জ্বরে মারা যাব, যেটা এইডস হয়েছে। এইডস মানে ফ্লাই। একটা দেশের প্রতিরোধ ক্ষমতা হলো সামরিক বাহিনী। সে দেশ যে দেশই হোক না কেন, নেপাল পর্যন্ত ছোট্ট দেশ, কিন্তু কি ব্যাঘ্র গর্জনে তার গর্জে উঠেছিল কিছুদিন আগে, ভুলে গেছে, তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে। কাজে কি জন্য? তাদের একটা আর্মি আছে। আজকে আমেরিকার সাম্রাজ্য গড়ে উঠেছে আর্মির জন্য। ব্রিটেন আর্মির জন্যই সারা বিশ্ব জয় করেছে। ফ্রান্স এত দেমাগ দেখায় আর্মির জন্য। সুতরাং সেই সময় ক্যাপ্টেন গনি এই রিক্রুটমেন্ট বলে বলে, আপনারা অনেকে হয়তো ভুল ধারণা আছে অনেকে, যে ক্যাপ্টেন জেনারেলটা ইউজ করতে পারে না, আর ক্যাপ্টেন সাহেব, আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেখানে অনেকে মন্তব্য করেছেন এই ধরনের, যে ক্যাপ্টেন সাহেব কি করবে। তারা গভীরে যান, যারা করে ক্যাপ্টেন অবস্থায় করে, জেনারেল হয়েও করতে পারে না। আর সব জেনারেলরা জেনারেল অনেকেই হবেন, কিন্তু লিডার, নেতা অনেক হতে পারে না।
সামরিক নেতা হয় গুটি কয়েক, জেনারেল অনেক হবে, কিন্তু সামরিক নেতা হতে হলে হেড অফ লাগে। সেই হেড অফ ছিল ক্যাপ্টেন গনির। উনি ঘরে ঘরে গিয়ে রিক্রুট করেছেন সেনাবাহিনীতে। সেই সময়ে পাইওনিয়ার প্লাটুন নেতৃত্ব দিয়েছেন এবং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হায়ারার্কিকে কনভিন্স করতে পেরেছিলেন যে বাঙালিদের নিয়ে, বাঙালি মুসলমানদেরকে নিয়ে একটা রেজিমেন্ট অত্যন্ত প্রয়োজন। পাঞ্জাব রেজিমেন্ট যদি থাকতে পারে, বেলুচ রেজিমেন্ট যদি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি রেজিমেন্ট যদি থাকতে পারে, বেঙ্গল রেজিমেন্ট হবে না। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেক অফিসার, আমি যেহেতু পোস্টে আছে, বলে বেঙ্গল রেজিমেন্ট এখন বলবো কেন? এই কথাটার অর্থ তারা জানে না। কেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলবো কেন? সরি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলবো কেন? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মানেটা ছিল এখানে ইস্ট বেঙ্গলে মুসলমান অধ্যুষিত, মুসলমানরা নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত। এই বঞ্চনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মিলিটারি মাইন্ড রিকোয়ার্ড। আপনার গ্রামে যদি একজন, এখন তো অবশ্য আর্মির কোনো দাম নাই, আমি যখন আর্মিতে চান্স পাইলাম, পুরো আমার উপজেলায় সবাই জেনে গেল বাপরে বাপ, আর্মিতে একজন আমাদের অফিসার করছে। এরকম সব জায়গায় সেই সময় 750 টাকা বেতন আমরা ঢুকেছে। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি স্যার, যেহেতু আমার যে অনেক জ্ঞানীগুলিরা কথা বলবেন। তো সেই সময় এই মিলিটারি মাইন্ডটা তৈরি হয়েছে ক্যাপ্টেন গনির মাধ্যমে, জেনারেল ইশফাকুল মজিদের মাধ্যমে নয়। এবং এতে সহযোগিতা করেছেন আমাদের কমান্ডার ইন চিফ আমাদের লিবারেশন ওয়ারের জেনারেল ওসমানী। উনি প্রশাসনিকভাবে অনেক সহযোগিতা করেছেন এবং মেজর গনি, ইভেন ক্যাপ্টেন গনি কনভিন্স করলেন যে একটা রেজিমেন্ট হবে। ঠিক 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের পতাকা উড়লো, 15ই আগস্ট উড়লো ভারতের পতাকা। সেই দিন থেকে যদি আপনারা বলেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস পরে ফার্স্ট ইস্ট বেঙ্গল 15ই ফেব্রুয়ারি এই কর্মীটোলা আমাদের সিএমএইচের উত্তর পাশে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়। এই ছিল বাঙালি জাতির বীজ বপন। আজকে আমি প্রেস ক্লাবে বলেছি, আজকে আপনারা প্রেস ক্লাবে বসে আছেন, এই প্রেস ক্লাবে মুক্ত মঞ্চে আপনার বক্তৃতা রাখছেন। যদি এটা বাংলাদেশ না হতো কখন পারতেন? তাহলে এই বাংলাদেশটা কি এমনি এমনি হয়েছে? একটা হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস ফেরোশাহ আর্মির বিরুদ্ধে অত্যাচার, নিপীড়নের যে চরম পর্যায়ে তারা চলে গেছে। মাহমুদের ইজ্জত থেকে শুরু করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে। সেই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করাটা খুব সহজ ব্যাপার নয়। অনেকে এখন মনে করেন না যে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। যারা এই কথা বলে, আই চ্যালেঞ্জ দেম, ইন্ডিয়ার ওই শক্তি ছিল না। 1971 সালে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধক্ষেত্রে না নামতেন, সাররা যদি না নামতেন, impossible, India would never capture this country. They did not have that mind. তারা তখন ভুগেছিল 1 লক্ষ শরণার্থীর রেশন, আন্তর্জাতিক সাহায্য শুধু আমরা খাইনি, তারাও খেয়েছে। আজকে তারা আমাদের অনেকে খুব, আমাদের বাঙালিরাই বলেন যে তারা আমাদেরকে 1 কোটি লোকের দিয়েছে, আশ্রয় দিয়েছে। আগে 1 কোটি লোকই ধরলাম, ছিল কয় মাস? 8 মাস। রোহিঙ্গাদের 17 লক্ষ রোহিঙ্গাকে আমরা 9 বছর ধরে ধরতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই লোকগুলোকে, নির্যাতিত নিষ্পেষিত লোককে তারা তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আশ্রয় না দিলে তারা হয়তো সমুদ্রে ডুবে মরত, না হয় সেই বাহিনী বিসর্জনের শিকার হতো। তো সে আশ্রয় দিয়েছে, আমাদের আশ্রয় বিনিময়ে তার পেয়েছে অনেক কিছু। সুতরাং আমরা এত হীনমন্যতায় ভুগতে হবে না। এই ইস্ট বেঙ্গল আমার কথা নয়। এই দেশে যেমন জ্যাকব এসেছিলেন, যদিও লোকটা জায়নিস্ট, জ্যাকব গেছিলেন, আপনাদেরকে আমার বলাটা এটা হলো আমার বেশি হয়ে যাবে। জ্যাকব এসে স্যার ছিলেন জ্যাকবের কন্ডাক্টিং অফিসার, জামিল হাসান। উনি ওনার বক্তৃতায় বললেন, had there not been East Bengal regiment, Bangladesh would never be independent.
পত্রিকা আপনার হলে এখন পাবেন। উনি মিলিটারি থিওলজি উনি জানতেন যে একটা 1 লক্ষ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই ইস্ট বেঙ্গল তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। ফার্স্ট বেঙ্গল 65 সালে যুদ্ধ করেছে, রাওয়াকে যদি ধ্বংস করতে হয় রাওয়া দিয়ে করতে হবে। পাকিস্তান ধ্বংস হয়েছে, বিভক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, এবং এদের সাথে আমি আই ডু নট ইগনোর আদার্স, বাট লিডারশিপ ছিল 26,000-এর মতো যে মুক্তিবাহিনীর ফোর্স ছিল, নিউক্লিয়াস, এবং লক্ষাধিক মুক্তিযোদ্ধা সবাইকে প্রশিক্ষিত করেছে এই বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা, সৈনিকরা। এক আমাদের এটিএম ফাইনাল উনি নিজেই 35,000 এসার সাক্ষী, তার সাক্ষী আমাদের এখানে জামিতে আপনি সাক্ষী, 35,000 গেরিলাকে যুদ্ধ করে শিক্ষা ট্রেনিং দিয়েছেন। মিলিটারি অফিসারদের শিক্ষা দেওয়া সম্ভব নয়, এবং তারা গ্রেপ্তার করে ঢাকাকে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। মুক্তি কাহা হ্যায়, মুক্তি কাহা হ্যায়, মুক্তি কাহা হ্যায়, এই এতে তারা ভয় আতঙ্কে কাটে। তো সুতরাং সারা কথা বলবেন আরো মূল্যবান কথা, আমি শুধু বলতে চাই এটা, আমরা মিলিটারি যারা আজকে রিটায়ার্ড এখানে হয়েছি, আজকে আল্লাহর রহমতে, আগে তো মেজর সাহেব ছিলেন এটা রাওয়ার চেয়ারম্যান, এখন আল্লাহর রহমতে একজন মেজর জেনারেল, 2জন মেজর জেনারেল আছেন এখানে, শক্তিশালী কমিটি। রাওয়া শুড বি মোর ভাইব্রেন্ট দ্যান মেজর কমান্ডেড বাই দিস জেনারেল। এই সমস্ত ঐতিহাসিক লোককে যদি আমরা সম্মান করতে না পারি, যে জাতি তাদের বীরদের সম্মান করতে না পারে, সে জাতিতে নতুন কোন বীরের জন্ম হয় না। এটি গ্যারান্টি। 30 লক্ষ শহীদের কথা বলি আমরা, 30 লক্ষ শহীদের মধ্যে অন্তত পক্ষে 30 লক্ষ ফ্যামিলি না হলেও 29 লক্ষ ফ্যামিলি হবে, কোন ফ্যামিলি থেকে 2জন 3জন 4জন মারা গেছে, অথবা 28 লক্ষ, অথবা 25 লক্ষ। এদেরকে আমাদের লিস্ট করেছি, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, তাদেরকে সাহায্য করছি, সাহায্যদেরকে আমরা খোঁজখবর রাখছি, ওইটা বাদ দেন। পার্বত্য চট্টগ্রামে এখানে আমরা সবাই যুদ্ধ করেছি, দেশের 1/10 এই সেনাবাহিনী রক্ষা করেছে, চারটিকারই কথা নয়। তারা যারা নিহত শহীদ হয়েছেন, যারা নিজেদেরকে জীবন বিলিয়ে দিয়েছেন, আপনার অনেক মুসলিম নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কোন খোঁজ খবর রাখি? যদি না রাখি, বলে রাখলাম আজকে এই দেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীতে ভবিষ্যতে লোক করতে হবে না। আমার শ্রদ্ধেয় স্যাররা, আপনাদের সামনে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ, আপনাদের ক্যাডেট ছিলাম, আমাদের দৃষ্টতাকে ক্ষমা করবেন। আমরা রিটায়ার্ড, এবং আমার শ্রদ্ধেয় সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন রাও ভিজিট করেছেন, এটা একটা মহাশক্তি আমাদের জন্য। আগে তো এমন শক্তিশালী ভাবে কোন হয়তো সেনাপ্রধান ভিজিট করেন নাই। আমাদের বর্তমান চেয়ারম্যানের সব নিয়োগ দিয়ে উনি রাওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাপ্রধানকে এখানে এনেছেন, সেনাপ্রধান এসেছেন। আমরা একটা শক্তিতে পরিণত হয়েছি। আমরা দেশ বিরোধী কোন শক্তি নই, আমরা অ্যাসেট, দেশের অ্যাসেট। প্রত্যেকটা সেনাবাহিনী অফিসার একজন অ্যাসেট, সে যত কথাই বলুক না কেন। এই আমাদের দেওয়ার মতো অনেক কিছু আছে। চলুন না আমরা সংঘবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, ফরগেট অ্যাবাউট পলিটিক্যাল ফিলোসফি। এক একজনের এক একটা পলিটিক্যাল আইডিওলজি থাকবে, সে তো দেশ বিরোধী নয়। কেন আজকে সেনাবাহিনীর অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন? হ্যাঁ করবেন, যদি সে কাল্পিত হয়, টেররিস্ট হয়। কেন আপনি পলিটিক্যাল কারণে তাকে আপনি সেনাবাহিনীর দেশে ঘুরতে দিবেন না, অনুষ্ঠানে দাওয়াত দিবেন না? কোন দেশে নাই। ভারতে আমি গিয়েছিলাম, তারা বেশি জানেন, একই মেসে তারা থাকতেছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, কোন ডিফারেন্স নাই। আমি বিনীত অনুরোধ করবেন, অনেকক্ষণ বলে ফেললাম। মেয়েদের সঙ্গে আজকে অ্যাকচুয়ালি 65তম মৃত্যু দিবস, আর 64তম বার্ষিক, 64তম বার্ষিক আমি দোষ পাঠ। আমি অনেক কিছু বলে ফেললাম, তার আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছাত্র, আপনাদের ডিসাইপল, আপনাদের জেন্টলম্যান ক্যাডেট। আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় স্যারের কাছে, যারা অত্যন্ত বড় মনের মানুষ।
আমরা তাকে টাউন কমান্ডার হিসেবে পেয়েছি এপিএমএ লং ফোর্সের। আজকে যে এপিএমএ লং ফোর্স ইনট্যাক্ট দেখতে পাচ্ছেন, দ্যাট ক্রেডিট গোস টু জেনারেল ওয়াদুদ। পাশাপাশি আমরা বুঝেছি টাউন কমান্ডার কি জিনিস, 9 পিএমএ লং ফোর্স। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যারেঞ্জিং। বাট নেক্সট টাইম আরো আমাদের অনেক বিফিটিং জেনারেলরা আছেন, আমাদের অনেক ঐতিহাসিক দিবস আছে, আপনি যদি আরো কনসিয়াসলি পালন করান স্যার, লাঞ্চ এবং ডিনারের দাওয়াত দিয়ে লোকের আয়োজন হয়তো অনেক বেশি হবে স্যার। ধন্যবাদ স্যার, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এখন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মেজর জেনারেল জামিল হাসান বিপি পিএসসি অবশ্যকে তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সম্মানীয় চেয়ারম্যান, আমার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং আমার অন্যান্য যারা মেম্বার এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা মহতী অনুষ্ঠান, এটা একটা নিয়মিত অনুষ্ঠানই হওয়ার কথা। গত 2019 সালে রাওয়াতে ওই বড় হলে বেশ বড় করে সুন্দরভাবে এই স্মৃতিচারণ অনুষ্ঠানটা হয়েছিল। এর পরবর্তীতে যেহেতু প্যান্ডেমিক হয়ে গেল, এটা স্বাভাবিক কারণে হয় নাই। এবারেও যে এত সব বাধ্যবাধকতার মধ্যেও যে রাওয়া যে এই অনুষ্ঠানটা সংগঠিত করছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদেরকে যদিও এখানে অ্যাটেন্ডেন্স সেই এক্সপেক্টেড নাম্বারে হয় নাই, হয়ে গেছে একটা ওয়ার্কিং ডেজ এবং টাইমটার জন্য হয়তো এটা হতে পারে। বাট আর 1.5 বছরের জন্য আমাদের মধ্যে একটা এমন একটা চর্চা হয়ে গেছে, সামাজিক কর্মকাণ্ড বা এই ধরনের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা আমরা প্রায় বর্জন করে ফেলেছি। আমার নিজের মধ্যে যেরকম অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে একটু জড়তা এসে যায়, তারপরে আবার চাঙ্গা হয়ে যেতে আবার যায়। তো নিশ্চয় হবে, তবে এখানে অ্যাটেন্ডেন্স কম হোক বড় হোক সেটা বড় কথা না। আমরা যে একটা ঐতিহাসিক একটা দিবস, একজন ব্যক্তিত্ব, ক্ষণজন্ম ব্যক্তিত্বকে স্মরণ করছি, যেটা আমাদের অস্থি মজ্জা রক্তের সাথে মিশে আছে। শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলে না, বাঙালি জাতির, বাঙালি একটা সেনাবাহিনীর ইতিহাসের সাথে জড়িত ওনার জন্মটা। তো যাই হোক, হালকা করে কর্নেল হক মেজর গনি সম্বন্ধে একটু জানিয়েছেন, তবে কিছুটা থাকবে, প্রতি বছরে একই স্মৃতিচারণ হবে, কিন্তু এর মাধ্যমে আমরা হয়তো তার যে অবদান আমরা ভুলে যাই অনেক সময়। এখন যে পড়াশোনার চর্চাটা কমে গেছে, তবে রেডিমেড যদি ওনার কর্মজীবনের উপর কিছু আর্টিকেল থাকে, সেটা হাতের কাছে থাকে, এটা আমরা চর্চা করি। অনেক বিষয় হয়তো ভুলে যাই। আরো অনেক ব্যক্তিত্ব আছে, আরো অনেক ঐতিহাসিক দিবস আছে যেগুলি আমরা চর্চা করি। অনেক সময় এটা বারবার চর্চা না করলে অনেক তথ্য কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের বয়স বেড়ে গেছে, সেই কারণে হতে পারে। প্লাস আমাদের এই 50 বছরের, বাংলাদেশের 50 বছরের ইতিহাস, কিন্তু পাকিস্তান সৃষ্টির থেকে ধরলে এখন প্রায় 84 বছর হবে, 48 থেকে ধরলে আজকে 2021। তো এর সাথে সমস্ত ঘটনাপঞ্জিগুলি নিলে বেশ অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের রয়েছে, এগুলির সাথে অংশ মিক্স আপ হয়ে যায়। চর্চা আমাদের রাখতে হবে। সেটারই একটা অংশ, দুটো অংশ ছিল। একটা হচ্ছে ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা যে দোয়া মাঝে অবদান, ওইটাকে তুলে ধরা এবং সেটার স্মৃতিচারণ করা। একটা জাতির জীবনে বা একটা সংগঠনের জীবনে কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল সবারই কিন্তু অবদান থাকে। তো কালেকটিভকে আমরা হয়তো ব্যক্তিগতভাবে অনেকে উদ্যোগ নিয়ে থাকেন,
কিন্তু সেটাই বড় কথা না। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে নিয়েই কিন্তু একটা কালেকটিভ উদ্যোগ হয় এবং সেটার ফলশ্রুতিতে বিরাট একটা সৃষ্টি হয়। তো মেজর গনি হচ্ছেন এই ধরনের একজন ব্যক্তিত্ব, একটা স্ফুলিঙ্গ, যেটা আজকে আমরা হয়তো ওইভাবে ফিল করছি না, কিন্তু উনি যে সময় পদক্ষেপ নিয়েছিলেন, যে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং যে পদক্ষেপটা নিয়েছিলেন তার ফলশ্রুতিতে যেটা কর্নেল হক বলে গেছেন, অনেকে বলে থাকেন যে সেইটারই ফলশ্রুতি কিন্তু আজকে একটা স্বাধীন বাংলাদেশ এসছে। স্বাধীন বাংলাদেশ হ্যাঁ রাজনৈতিক একটা সংগ্রামের মাধ্যমে আসছে, কিন্তু কালমিনেশন কিন্তু হয়েছে সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। রাজনৈতিক অবদান আছে, রাজনৈতিক নেতৃত্ব ছিল সেখানে, রাজনৈতিকভাবে একটা জাতিকে উদ্বুদ্ধ করে আসছে, কিন্তু চূড়ান্তটা এসছে কিন্তু অ্যাক্রস দ্য টেবিল না, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রেই এসছে এবং শক্তিমত্তার মাধ্যমেই কিন্তু তাদেরকে নির্গম করানো হয়েছে আমাদের প্রতিপক্ষকে। তো আমরা ওনার সম্বন্ধে জানতে হলে কিছুটা জানতে হবে কোন সময়কার মানুষ ছিলেন তিনি, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং এনভায়রনমেন্টে উনি ওনার অবদান রেখেছেন, সেটা আমাদের আলোচনা করতে হবে। তো আমরা যদি ওনার জীবন আলোচনা করি, উনি জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে 1 ডিসেম্বর। সে সময় ব্রিটিশ শাসনে ছিল, কিন্তু আমরা সবাই যতটুকু জানি ওই সময় সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট, এই ভূখণ্ড যেটা বাংলাদেশ এখন, সেখানে যে সংগঠনগুলি ছিল সেখানে কিন্তু বাঙালিদের জন্য এবং মুসলমানদের, বাঙালি মুসলমানদের জন্য কিন্তু পরিবেশটা খুব অনুকূল ছিল। শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সামাজিক অবস্থান, তাতে কিন্তু বাঙালিদের মধ্যে বেঙ্গলিদেরও একটা অবস্থান ছিল। আর ধর্মীয়ভাবে যদি এটা আমি কমনাল হিসেবে বলছি না, এটাই সামাজিক বাস্তবতা ছিল। কারণ অবস্থাপন্ন যারা ছিল তারা হিন্দু সম্প্রদায়ে ছিল, জমিদার যারা ছিলেন তারা সবই হিন্দু ধর্মের হিন্দু ছিলেন এবং তাদের একটা আমাদের ইসলামিক চিন্তাধারায় কিছুটা জড়তা ছিল এবং যখন নেতা নেত্রী যারা ছিলেন তাদের কিন্তু চিন্তাধারাও ছিল অনেকটা কনজারভেটিভ, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে হয়তো তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারি না। এই এলাকার জনগোষ্ঠী, তাদের মধ্যে ক্ষণজন্ম অনেকেই ছিলেন। আপনারা জানেন ফকির আন্দোলন হয়েছে, ওয়াবি আন্দোলন হয়েছে, সুরিবাদ হয়েছে। তো সেই সময়কার যারা নেতৃত্ব ছিলেন, শেরে বাংলায় ফজলুল হক বা সোহরাওয়ার্দী, ভাসানী এবং আরো যারা নেতৃত্ব ছিলেন, পরবর্তীতে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যরা। সেই সময় জন্মগ্রহণ করেছে। আমাদের সামাজিক প্রেক্ষাপট আমরা জানি, আমাদের বাপদাদা যারা ছিলেন, যারা গ্রামে গঞ্জে মানুষ হয়েছেন বা জেলা শহরে মানুষ হয়েছেন, অনেক সীমাবদ্ধতা ছিল। আমাদের এডুকেশন কিন্তু ওই 70% এই এলাকার জনগণের জন্য এডুকেশন সিস্টেম খুব ডেভেলপ ছিল। এগুলি কিছু কিছু ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দু একটি শহরকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এবং সেখানে আমাদের বিশেষ করে মুসলমান সম্প্রদায় কিন্তু অনেকটা মাদ্রাসা ভিত্তিক এবং ইসলামী শিক্ষা দীক্ষায় এদিকেই সামাজিকভাবে এবং আমাদের যে পারিবারিকভাবে এদিকেই বেশি নিয়োজিত ছিল। এরকম এই পরিস্থিতিতে এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন আমাদের শ্রদ্ধেয় মেজর গনি, আব্দুল গনি। ওনার বাবা ছিলেন শরাফত আলী, উনি একজন কৃষক ছিলেন, সম্মানিত ফ্যামিলি ছিলেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া যে উপজেলা এখন যেটা আছে সেখানকার গ্রামে উনি জন্মগ্রহণ করেন। মা ছিলেন গৃহিণী, কিন্তু তখনকার যে সম্ভ্রান্ত ইসলামিক মুসলিম পরিবার ছিল, may not be very rich, may not be very educated, but সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল এবং এইভাবেই কিন্তু গ্রামে গঞ্জে আমার বাবাও যে ফ্যামিলি থেকে আসছেন, ওনারা বিরাট একটা রিচ ফ্যামিলি ছিল। কিন্তু এরকম সবাই ফ্যামিলি কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল ডিসিপ্লিন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবার, সেরকম পরিবার থেকে রয়েছেন এবং উনি এসে পড়াশোনা প্রথম করেছেন মাদ্রাসাতে এবং ওনারা ভাই বোন ছিলেন, একজন সৎ ভাই ছিলেন,
2 ভাই 3 বোন। এর মধ্যে এডুকেশন প্রথম হয়েছে ওনার মাদ্রাসা, যেটা কোরআন হাদিস এবং এই শিক্ষাগুলি গ্রহণ করেছেন, যার ফলে তার মধ্যে যে মানবিক গুণাবলীগুলি এবং ইসলামিক মূল্যবোধ এর মধ্যে প্রতিষ্ঠিত হয়। এরকম শিক্ষা নিয়ে তিনি বড় হন এবং লোকাল স্কুলেও পড়েছেন কিছুদিন। কিন্তু প্রথম থেকেই তার মধ্যে এটা, এখন যেহেতু একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব এই জন্যে না, ওনার মধ্যে তখন এই খেলাধুলা, সাহিত্য চর্চা বা সামাজিক যে সংগঠনগুলি আছে এগুলির মধ্যে জড়িত হওয়ার ওনার মধ্যে সবসময় একটা আগ্রহ ছিল এবং সোশ্যাল ওয়ার্কের মধ্যে কাজ করেছেন। এবং তার মধ্যে এই ছোট লেভেলেই কিন্তু তার মধ্যে নেতৃত্বের গুণাবলী ছিল। এটা কিন্তু দেখা যায় যারা বড় হয়ে এই ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পায় ছোটবেলা থেকে কিন্তু তাদের মধ্যে। এবং তিনি ওই শীতলাই, যেটা কুমিল্লা একটা গ্রাম, ওই শীতলাই জুনিয়র মাদ্রাসাতে পড়াশোনা করেছেন। করে ওখান থেকে তিনি স্টুডেন্ট যত অ্যাক্টিভিটিসগুলি ছিল ওগুলি করতেন। করে এরপরে তিনি চট্টগ্রামে ইসলামিক জুনিয়র মাদ্রাসায় পড়তে যান এবং ওখানে তিনি ভালো শিক্ষা গ্রহণ করেন এবং ভালো ফলাফল লাভ করেন। এরপরে সেখান থেকে তিনি যখন আরো বড় উঁচু ক্লাসের দিকে গেলেন, ওনার মধ্যে একটা ইসলামিক চেতনাবোধ ছিল এবং আপনার জানেন হিলফুল ফজল মানে একটা ইসলামিক সংগঠন ছিল, ওইটাই উত্তরে উনি আবার একটা সংগঠনের মধ্যে ইউথদের নিয়ে একটা সংগঠন করেন, সবুজ কল্যাণ। এরা ইসলামিক মূল্যবোধের মধ্যে দিয়ে সংগঠিত হয়, ডিসিপ্লিন ফোর্স হয় এবং সামাজিক ভলেন্টিয়ারি যেসব কাজগুলি আছে এর মধ্যে জড়িত, খেলাধুলা, শরীর চর্চা, দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ এগুলির মধ্যে চর্চা করে এবং এটাতে উনি সংগঠিত করেন। এবং সেখানে এর মধ্যেই একটা নেতৃত্ব করে ওঠে যুবকদের নিয়ে। এবং এরপরে তিনি চিটাগাং, ওনার মা মারা যান আর ওনার জন্য 2.5 বছর বয়সে। খুব যে আর্থিক সচ্ছলতা ছিল তা না, তখন একটু আর্থিক অসচ্ছলতা হয়। তখন ওই চিটাগাংয়ে সাব ডিভিশন এসডিও ছিলেন একজন নন বেঙ্গলি, ওনার নাম ছিল হামিদ হাসান নোমান। উনি যাই হোক ওনাকে যেহেতু সব কিছুতে অ্যাক্টিভ ছিলেন ওনার নজরে পড়ে, উনি ওনার ছেলের সাথেই উনি চিটাগাং মুসলিম হাই স্কুলে ভর্তি করেন এবং ওইটা পড়তে গিয়ে ওরা প্রায় 3 বছর একাডেমিক স্কুল পাস হয়। কিন্তু তিনি ওই বাসায় জায়গায় থাকেন, পড়াশোনা করেন এবং এর সাথে সাথে সমস্ত এইসব অ্যাক্টিভিটিসগুলি করতে থাকেন, সোশ্যাল ভলেন্টিয়ারি। তারপরে সেখান থেকে ওই ভদ্রলোক খুলনায় পোস্টিং নেন এবং উনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন ওনার ছেলেদের সাথে। তারপরে 1936-এ উনি খুলনা থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন, ভালোভাবেই তিনি পাশ করেন এবং সেখান থেকে তিনি কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন। ইসলামিয়া কলেজে ভর্তি উনি 1938-এ ইন্টারমিডিয়েট পাশ করেন, ওখানে আগে তখনকার দিনে। এবং সেখান থেকে তিনি 1940-তে বিএ পাশ করেন। আর ওই সময় আবার ওনার তখন আবার একটু আর্থিক অসচ্ছলতা আসে, কিন্তু ওনার এক মামা ছিলেন, উনি জার্মানিতে এমডি করেন, ডক্টর। উনি যখন কলকাতায় আসেন এসে উনি ওনার দেখভাল করেন। আর একজন বড় মামা ছিলেন, উনি আবার অসুস্থ হয়ে যান, উনি টাইফয়েড হয়ে যান। তো যাই হোক এই কষ্ট করতে করতেই উনি বিএ পাস করে যান এবং বিএ পাস করার পরেই উনি একটা চাকরিতে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে কলকাতা ফায়ার ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড অফিসার হিসাবে জয়েন করেন এবং প্রথম মুসলমান অফিসার হিসাবে ফায়ার ব্রিগেড জয়েন করেন। এটা হচ্ছে 1940। তো সেখানে চাকরি করতে করতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা তখন কিছু লোকাল, ইন্ডিয়াতে তো বিভিন্ন রেজিমেন্ট ছিল, আমরা জানি পাঞ্জাব, শিখ, মারাঠা, গোর্খা সমস্ত কিছু, কিন্তু ছিল না বেঙ্গল রেজিমেন্ট। এটা ওনাকে ওনার মধ্যে খুব ডাক কাটে। তো যাই হোক, যখন ওরা বাঙালি কিছু সোলজার নেওয়া শুরু করে তখন উনি 41-এ উনি নাম রেখে দেন, কিন্তু সোলজার হিসেবে না, উনি কিংস কমিশনের জন্য অফিসার। তো
এবং আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার অনেক রিক্রুট করে, এবং ইন্ডিয়ান সোলজাররা কিন্তু সেই নর্থ আফ্রিকা, ইউরোপ, তারপরে টার্কি এখানে যুদ্ধ করেছে, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সেরকম অনেক যুদ্ধ করেছে। এবং আমরা এটা হয়তো আমরা খেয়াল করেছি কিনা জানি না, ব্রিটিশ এম্পায়ার যে যুদ্ধ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাদের কিন্তু 60 থেকে 70% ছিল হচ্ছে কলোনি থেকে সেই আর্মি, এবং তাদের নিজস্ব আর্মি কিন্তু খুব বেশি ছিল না। বটে ব্রিটিশ এম্পায়ারের যে তাদের যে এম্পায়ার রক্ষার জন্য যে যুদ্ধ হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা কিন্তু কলোনিয়াল আর্মি এর মধ্যে সবচেয়ে বড় অবদান। এবং আমরা হয়তো ইতিহাস অত নেই, কিন্তু আমরা জানি যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বড় সংখ্যক সৈনিকরা কিন্তু সারা ওয়ার্ল্ডে তারা কিন্তু যুদ্ধ করেছে ব্রিটিশ এম্পায়ারের পরে। নর্থ আফ্রিকা, ইউরোপ, টার্কি, বার্মা, এই ফ্রন্টে সিঙ্গাপুর, তো এরকম সেই ট্র্যাডিশনটা গড়ে উঠেছিল। কিন্তু ওদের মধ্যে যেটা বলেছি যে বাঙালিদের মধ্যে থেকে সৈন্য সংখ্যা কম ছিল। যাই হোক, সেই প্রথম সুযোগে উনি এটা অ্যাভেল করলেন, এবং উনি 1941 সালে কিংস কমিশন পেলেন। ট্রেনিংয়ের পরে উনি জানুয়ারি 1942-তে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন, এবং 1942 ডিসেম্বরে লেফটেন্যান্ট হন, 1943-তে ক্যাপ্টেন হন, এবং ওয়ার্ল্ড ওয়ার টুতে ওনাকে নিয়ে বেঙ্গল পাইনিয়ার বলে যে একটা বাহিনী করা হয়েছিল। বেঙ্গল পাইনিয়ার বলতে ইঞ্জিনিয়ার্সের পাইনিয়ার, আমরা যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইনফ্যান্ট্রিতে যেটা জানি পাইনিয়ার প্লাটুন হয়, ওরাও ইঞ্জিনিয়ারিং এর কাজগুলি করে ইঞ্জিনিয়ার্সে, কিন্তু ইনফ্যান্ট্রি বেসড। তো সেই ইনফ্যান্ট্রি পাইনিয়ার প্লাটুন যেটা হয়েছিল কোম্পানি ছিল, সেইগুলি একটা ফোর্স করে ইম্ফল এবং কোহিমা কেউ বলে এলাকা নেই যারা ডিপ্লয়েড, উনি যান, উনি এই কোম্পানি কমান্ডার ছিলেন। তাদের কাজ ছিল ইম্ফল কোহিমার ওখানে, যেহেতু জাপানের সাথে তখন যুদ্ধটা অনেক কঠিনভাবে হচ্ছিল, তখন ওখানে রেলওয়ে লাইনের যে রেলওয়ে প্রোটেকশন, রেলওয়ে স্টেশন প্রোটেকশন, রিপেয়ার, মেনটেন্যান্স, এবং এই যে অগ্রসরমান জাপানিজ ফোর্সগুলি আসছিল তাদেরকে প্রতিরোধ করা। এবং ওই স্টেজে কাজ করতে করতে একবার ওনাদের ফোর্সটা ঘেরাও হয়ে যায় জাপানি ফোর্সের দ্বারা, এবং প্রায় 1200 মতন ওখানে সেই সোলজার ছিল। তাদেরকে নিয়ে উনি পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় কেটে দুর্গ করে যেভাবে হোক ওনারা শেষ পর্যন্ত ইনভেস্টিগেট করে আসেন, এবং সেইটা একটা বিরাট কৃতিত্ব ওনাকে তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাকে দেয়। এবং উনিও দেখতে পেলেন যে বাঙালি সোলজার বা বাঙালি যারা সোলজার ছিল, তাদের বেঙ্গল পাইনিয়ার কোম্পানি ছিল, নাম্বার ছিল হচ্ছে 1256 এইটা। এবং ওনারও অনেকটা কনফিডেন্স পাওয়া যে না, এই সোলজার দিয়ে কাজ করা যাবে, এবং ওনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল, তারাও তারপর অনেকের সাথে তার যুদ্ধ শেষ হওয়ার পরে 1946-এ যুদ্ধ শেষ হয়ে গেল, এদেরকে দিয়ে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো ঝালদা একটা বোম্বের কাছে ট্রেনিং রিক্রুটিং সেন্টার, ট্রেনিং সেন্টার, ফাইনাল একটা মাইন্ড সেন্টারে পাঠিয়ে দেওয়া। ওখানে ট্রেনিং করতে থাকলেন, এবং ওনাকে রিক্রুটমেন্টের দায়িত্ব দাক্ষিণাত্যে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, মুম্বাই এলাকায় রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টেও একটা অভিজ্ঞতা অর্জন করলো সোলজারের রিক্রুটিংটা, যদিও ওখানে বাঙালি ছিল, কিন্তু এই যে বাঙালি সোলজারগুলি ছিল এই ফাইনাল পার্টিতে উনি তখন ছিল, এবং উনি এটার কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। তো উনি ব্রিটিশ অফিসারদের সাথে একটা ভালো কমিউনিকেশন ছিল, ওনারা ভালো জানতেন। উনি সবসময় চেষ্টা করেছেন ওনাদের সাথে যখনই সুযোগ হয়েছে প্রজেক্ট করতে, প্রপোজ করতে, যে বাঙালিদের নিয়ে করেন না বাঙালি সোলজার, কিন্তু তারা তো দে হ্যাভ প্রুভেন দেয়ার ওয়ার্থ ইন দ্য ওয়ার্ল্ড। তো 1947-এ যখন পার্টিশন হয়ে গেল, তখন পাকিস্তান আর্মির কিন্তু কমান্ডার হয়েছিলেন জেনারেল রিসার্ভি ওনাকে চিনতেন, এবং উনি এরপরে ঝালদা থেকে একটা কথা হলো, যেহেতু বাঙালি সবাই ছিল, তখন সবাইকে ডিসিশন হলো যে এদেরকে ইস্ট পাকিস্তান, দিন ইস্ট পাকিস্তান এখানে পাঠাবে,
যেহেতু এই এলাকায়, এবং তারা আসলে এসে যে কুলবিটোলা এবং সিএমএইচ আছে ওটার উত্তর দিকে, ওইখানে এসে স্টাবলিশ হলো তাদের সিস্টেম। দুইটা পাইনিয়ার কোম্পানি। এর মধ্যে উনি মেজর গনি তখন থেকে কিন্তু তার মধ্যে উদ্বুদ্ধ হয়ে আছেন। উনি আবার একটা ডিও লেখেন ওই জেনারেল মেসার দিকে, প্রায় 20 পৃষ্ঠা, এবং ওর মধ্যে উনি অনেক কিছু প্রপোজাল দেন। তো মেসার এটা দেখেন এবং দেখে উনি একবার টোটালি না করে দেন, উনি একটা রিপ্লাই দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে, জানা থাকলো আমরা। তখন প্রাইম মিনিস্টার ছিলেন খালেদা নাজিমুদ্দিন, ওনার কাছে উনি আসছেন এখানে মাঝে মাঝে, তাকে প্রপোজ করার, উনি আশ্বাস দিয়েছেন ঠিক আছে। এর মধ্যে ওনার এখানে এসে নারায়ণগঞ্জের রিক্রুটিং সেন্টারে ওনার পোস্টিং হলো, এবং এই সুযোগটা নিয়ে কাজে লাগালে উনি সারা পাকিস্তান বসে ওই 6 ফিট লম্বা এরকম বাঙালিদের উনি রিক্রুটমেন্ট করা শুরু করলেন, যে দেখানোর জন্য যে বাঙালিরাও কিন্তু কাজ করতে পারে, একটা যোদ্ধারা, যেটা আগে ছিল আমরা সবাই শুনে আসছি নটে বাদশা হয়েছে। এবং উনি এইভাবে ওদেরকে অর্গানাইজ করে এবং দু এক জায়গায় কুচকাওয়াজ হয়েছে, সেখানে ইনভেস্ট করে। তো 1947-এ সেপ্টেম্বরে অর্ডারটা আসে পাকিস্তান হেডকোয়ার্টার থেকে, পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার থেকে, যে হ্যাঁ বেঙ্গল রেজিমেন্ট। উনি কিন্তু এর মধ্যে অনেক চেষ্টা করছেন, উনি একটা আরো যারা বাঙালি অফিসার ছিলেন যেখানে সুযোগ পেয়েছেন করেছেন। 47 সেপ্টেম্বরে ওই চিঠিটা ইস্যু হলো যে হ্যাঁ বেঙ্গল রেজিমেন্ট, এবং সেই অর্ডারটা আসলো ঢাকাতে হবে। ফার্স্ট বেঙ্গল, ফার্স্ট যেটা রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হবে, ফার্স্ট ইস্ট বেঙ্গল, এবং সেটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হয় 15 ফেব্রুয়ারি 1948। এবং এই যে বাঙালি ছিল, ওই বাঙালি সোলজার যারা ছিল ওরা, এবং এর মধ্যে রিক্রুটমেন্ট করা হয়। এখানে দায়িত্ব নেয় মেজর A.W. চৌধুরী, ওনার সম্বন্ধে বিস্তারিত জানা নেই। মেজর সাজাউল খান, এনার দুজনকে 2 কোম্পানি কমান্ডার করা হয়। আর ক্যাপ্টেন এসইউ খান, ক্যাপ্টেন ধোনি, ওনাদের দায়িত্ব অর্গানাইজ করে। এবং 5 মাসের মধ্যে তারা ওই সেপ্টেম্বরের চিঠিটা ইস্যু হলো, 5 মাসের মধ্যে তারা এটা অর্গানাইজ করে 15 ফেব্রুয়ারিতে কুচকাওয়াজের মাধ্যমে এই কুলবিটোলায়, যেটা এখন কুলবিটোলা এয়ারবেস আছে, ওইখানে এদেরকে অর্গানাইজ করা হয়। এবং তাদের কমান্ডার হয়, যে কমান্ডিং অফিসার ছিলেন, ওনার নাম ছিল V.J.E. প্যাটারসন, উনি ব্রিটিশ। এবং সেখানে উপস্থিত ছিলেন গভর্নর জেনারেল স্যার ফ্রেডরিক ব্রেবন, চিফ মিনিস্টার খালেদা নাজিমুদ্দিন, মিনিস্টার ছিল হাবিবুল্লাহ বাহার, আপনার নাম শুনেছেন, হামিদ আলী, হামিদ খান, তখন যে আঞ্চলিক কমান্ডার ছিল, রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার আইয়ুব খান, এবং তারা একটা খুব জাঁকজমকের সাথে একটি অনুষ্ঠান করা। এবং সেটার একটা ঘটনা আপনারা জানেন, যে ওখানে যে অনুষ্ঠানের পরে যে একটা প্রীতিবোধ চা চক্র হয়েছিল, সেখানে সবাই উপস্থিত ছিলেন। সেখানে আইয়ুব খান বলেন যে যাই হোক এখন হয়েছে, ওনার ইংলিশে উনি বলেছেন যে এখন থেকে সোলজার্স উইল স্পিক ইন উর্দু। তখন ওই ওখানে যে ছিলেন উনি মেজর হিমায়ু হোসেন, উনি উঠে দাঁড়িয়ে বলেন সরি স্যার, নট হ্যাপেন, বিকজ Pathans are allowed to speak in Pashto and Urdu, and Bengali should be also speaking in Bengali. They should not speak in Urdu. We know it. Shut up, kore diyechen, boshe diyechen. Kintu Major Goni abar uঠে বলেন স্যার, I support Major Himayu Hossain that we should be speaking in Bengali. উনি আবার shut up, বসে দিয়েছেন। দেখো এটা তখন একটা আলোড়ন সৃষ্টি। এর মধ্যে আমি বলি, এর মধ্যে একবার জিন্না কায়দাতে উনি আসছিলেন, ওই সময় ওয়েস্ট বেঙ্গল একটা কুচকাওয়াজ করে, এবং হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। এবং উনি তখন বলেন যে মানে এত অল্প সময়ের মধ্যে যে আপনারা এত সুন্দর করে অর্গানাইজ হয়েছেন, আমি ইমপ্রেসড উইথ ইউ, এই দেশটা আপনাদের এবং আপনারা এই দেশটাকে রক্ষা করবেন। যাই হোক, এরপরে উনি চাকরি করতে থাকলেন, কিন্তু ওই যে একটা রুদ্র রসে পড়লেন, এই কারণে ওনার কেরিয়ারটা আগাতে পারলেন, এবং ওই ক্যাপ্টেন হিসেবেই থেকে। এরপরে তাকে আবার পোস্টিং করা হলো দিনাজপুরে, ওই পাকিস্তান ন্যাশনাল গার্ড, সেটার অফিসার হিসেবে তাকে পাঠায়। তারপরে যাই হোক, সেখানে কিছুদিন থাকার পরে আবার এই 14 হেডকোয়ার্টারে এসে ওনাকে নারায়ণগঞ্জের রিক্রুটিং অফিসার করা হয়।
কিন্তু এইসব কারণে ওনার যেহেতু ফিউচার একটা সময় ফার্স্ট্রেটেড হয়ে হি অ্যাপ্লাইড ফর রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্টটা অ্যাকসেপ্ট হয় 1952-তে এবং এটার সাথে সাথে অবশ্যই ওনাকে পোস্ট রিটায়ারমেন্টের সাথে মেজর র্যাঙ্ক দেওয়া হয়। যাই হোক উনি এইভাবে বেরিয়ে আসে, কিন্তু যে অবদানটা তিনি রেখেছেন আজকে হয়তো বেঙ্গল রেজিমেন্ট আমরা চারিদিকে দেখি এটা জাস্ট মনে হয় পার্ট অফ আর্মি, কিন্তু ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু এস্টাবলিশ বেঙ্গলি রাইট এবং বেঙ্গলি মিলিটারি অর্গানাইজেশন, সেটার অবদান আমাদের দিতেই হবে। আমরা শুনেছি যে পরে আরো সিনিয়র অফিসার আসছেন, জেনারেল ইশফাকুল মজিদ, ওসমানী, আরো যারা ছিল, হ্যাঁ ওনারা প্রমোট করে নিয়ে গেছেন, কিন্তু ইনিশিয়ালি যে মানে ব্রেনস্টর্মিং এবং ইনিশিয়ালি যে স্প্রেড ওয়ার্কটা করেছেন এবং সেই জন্যই তার কৃতিত্ব তাকে আন্তরিকভাবে পাওয়া দরকার রেজিমেন্ট এবং ওনাকে আবার টাইগার মনি বলতে হয়। এই ঘটনাটার পরে আবার এই নামটা আমার ছড়িয়ে পড়ে। যাই হোক উনি বেরিয়ে এসে ওনার মধ্যে যেহেতু স্পিরিটটা ছিল বেঙ্গলিদের জন্য, মুসলমানদের জন্য, বেঙ্গলি মুসলমানের জন্য, এবং এই অংশটা জিওগ্রাফিক যে অংশটা ছিল ইস্ট পাকিস্তান, সেখানে বাঙালিদেরকে সামনে এগিয়ে দিতে হবে। উনি কিন্তু আবার মানে রাজনীতির সাথেও কিছুটা জড়িত হন পরে। উনি যেটুকু করেছেন ইউনিফর্মে থেকে, ইউনিফর্মে বেশি চাকরি না, তার 10 বছর চাকরি, আর উনি কিন্তু বেঁচে ছিলেন মাত্র 42 বছর। এটাও আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়েছে, মানে ওনার মতন ব্যক্তিত্ব থাকলেও তারা এগিয়ে নিয়ে। উনি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ছিলেন, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ছিলেন শামসুল হক, ওনার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী মুসলিম লীগের, ওনার মধ্যে ইসলামিক স্পিরিটটা বেশি ছিল। তো উনিও হয়তো জয়েন করতেন বা আওয়ামী মুসলিম লীগে জয়েন করা হয়নি, এর মধ্যে ওনাদের ইন্টারনাল লিফটে শামসুল করে রাজনীতি থেকে বেরিয়ে যেতে পারে। তো উনি আর আওয়ামী লীগে জয়েন করেন নাই, উনি স্বতন্ত্র হিসাবে 1954-এর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে উনি ইলেকশন করেন এবং বিপুল ভোটে জয়ী হয় এবং উনি এলাকার মধ্যে অত্যন্ত পরিচিত ছিল এবং গ্রহণযোগ্য ছিল। তো সেখানে এসে ওইখানে বসে উনি কিন্তু সোশ্যাল সার্ভিস করেছেন, তারপরে গরিব লোকদের জন্য কাজ করেছেন, বাংলা চষে বেরিয়েছেন এবং পার্লামেন্টে ওনার খুব সুনাম ছিল। উনি তেজদীপ্ত কণ্ঠে এবং এই বাঙালির জন্য যে যা কিছু প্রয়োজন তার জন্য উনি খুব উচ্চ কণ্ঠে ছিলেন এবং উনি ওইটা যেরকম কাজ করেছেন সেই সাথে আর্মির সাথেও যোগাযোগ রেখেছেন এবং ভেটারান আর্মি যে অ্যাসোসিয়েশন আছে এটার সাথে সংযুক্ত ছিলেন। উনি দেশে বিদেশেও যোগাযোগ রাখছেন এবং উনি 1957-এ 3 দিনের সম্মেলন হচ্ছিল জার্মানির বার্লিনে, 29, 30, 31 অক্টোবর। উনি এই ভেটারান সোলজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করতেন, তিনি ওখানে থাকেন এবং ওখানে তিনি খুব স্ট্রংলি রিপ্রেজেন্টেড পাকিস্তান এবং পাকিস্তানের এই স্পিরিট আপিল করার জন্য বক্তৃতা দেওয়া অবস্থায় উনি ওখানে থাকেন এবং উনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে নিয়ে আসা হয় পাকিস্তানে কুমিল্লাতে প্রপার মিলিটারি ফিউনারাল এবং সেন্ড অফ করে ওনাকে সম্মান জানানো হয় এবং ওনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সমাধিস্থ করা হয়। এবং আপনারা জানেন কুমিল্লা ক্যান্টনমেন্টে যাওয়ার সময় দেখেছেন যে এটি অনলাইন যে স্মৃতিসৌধের কাছে ওখানে আরো অনেক মুক্তিযুদ্ধের যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের সাথে এর পুরানো উজ্জ্বল ব্যক্তিত্ব যারা আছেন নিয়ে এসে তাদের খবরটা আছে, ওনার খবরটা ওখানে আছে এবং প্রতি ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে প্রপার মিলিটারি সম্মান জানিয়ে ওনাকে শ্রদ্ধা জানানো হয় এবং আজকেও এটা করা হয়েছে। জিওসি যিনি থাকেন পুষ্পার্ঘ অর্পণ করেন, দোয়া মাহফিল হয় এবং ওনার আপনার সাথে ঘনিষ্ঠ তো নেই এখন, তো সেকেন্ড রিলেশন আছে। হ্যাঁ, 2 ছেলে আমরা জানি যে ওনারাও এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টেই তারা অফিসার হিসেবে ছিলেন, আমরা সবাই জানি। বড় ছেলে হচ্ছে তাজুল ইসলাম গনি, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে রিটায়ার করে এখন ইউকেতে সেটেল। আর ছোটদের হচ্ছে খালেদ গনি আছে, ও বিদেশে মালয়েশিয়া। তো তারাও সুনামের সাথে চাকরি করে গেছে, বাবা যে পতাকাটাও দিন করেছিল সেটাকেই তারা বহন করে নিয়ে গেছে। তো দুঃখজনক হচ্ছে যে তারা এই আর্মিতে আরো কিছুদিন অবদান রাখতে পারতেন,
তাদের ব্যক্তিগত কারণে যে কারণে হোক একটা সময় অবসর গ্রহণ করেছেন। তবে আমরা তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা তাদেরকেও গ্রহণ করি, স্মরণ করি। তো মেজর ধোনির যে অবদান এটা তো অস্বীকার করার উপায় নেই, এবং যেটা বলেছে আজকে তো মনে হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে বেঙ্গলের জীবনটা আছে চোখের সামনে দাঁড়ানো, কিন্তু ওই একটা ফার্স্ট বেঙ্গল তৈরি করতেই অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ফাইট করতে হয়েছে। আমরা নিজেরাও দেখি পাকিস্তান টাইমে তো আমরাও দেখেছি যে বাঙালিদেরকে একটা আন্ডারমাইন করার টেন্ডেন্সি ছিল পাকিস্তানে। পাকিস্তানের মধ্যে চাকরি করে না, কিন্তু যারা করেছেন তারাও জানেন একটা আন্ডারমাইন করার টেন্ডেন্সি ছিল। কিন্তু ফার্স্ট বেঙ্গল তাদের যে প্রোগ্রেস এবং যে মার্শাল যে তাদের সেটা প্রুভ করছে 65 ওয়ার। এবং আপনারা জানেন পাকিস্তান কিন্তু এখনো স্মরণ করে শিয়ালকোট যে সেভ করেছে ফার্স্ট বেঙ্গল, ফার্স্ট বেঙ্গলে পাঠিয়ে দিয়েছে কারণ আমি জানি না, যাই হোক তারা ফ্রন্টেই ছিল, যুদ্ধ হয়েছে, ইন্ডিয়ান ডিভিশন কিন্তু আটকে দিয়েছে। ইন্ডিয়ানরা যখন 65 ওয়ার ডিক্লেয়ার হয় 6 সেপ্টেম্বর, ওদের ইন্ডিয়ান চিফ কিন্তু বলছিল যে আমরা বিকালে গিয়ে লাহোরে চা খাবো, সেই বিকালে আর লাহোরে পৌঁছানো যায় না, এটা তো প্রচলিত কথা। এবং ফার্স্ট বেঙ্গলের কাছে দে আর ঋণী, এবং ফার্স্ট বেঙ্গল একটা ব্যাটালিয়ান যারা হাইয়েস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড পেয়েছে 65 ওয়ারে, 12টা গ্যারান্টি অ্যাওয়ার্ড পেয়েছে সেখানে বলে দিন তাদের ছিল। টিজে আমরা বলি তামগায় জগৎ, সেটা পেয়েছে 4 জন, এইভাবে 12 জন গ্যারান্টি অ্যাওয়ার্ড পেয়েছে। আর আমরা সহস্রতার পুরস্কার ছিল, এবং ইনক্লুডিং দ্য সিও, উনিও কিন্তু এটিকে হক সবাই একই টাইম হক 65 ওভারে ইন্ডিয়ান ট্যাঙ্কের যথেষ্ট ক্ষতি করেছে। শুধু ফার্স্ট বেঙ্গল ওখানে না, ফার্স্ট বেঙ্গল তো লিবারেশন ওয়ারের তাদের যে রিভোল্ট, তাদের পার্টিসিপেশনটা একটা ঐতিহাসিক, এবং তারা যুদ্ধে যে ফোর্সের সাথে যুদ্ধ করেছে, এখানে কিন্তু তাদের 2 জন তাদের শহীদ হয়েছে। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে 2 জন বীরশ্রেষ্ঠ এখানে প্রডিউস করেছে, এবং বীরশ্রেষ্ঠ 2 জন, বীর উত্তম 34 জন, এটা ইস্ট বেঙ্গল, ফার্স্ট বেঙ্গল না, এটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলছি। বীর বিক্রম 78 জন এবং বীর প্রতি 138। তো ইট স্পিকস অফ দ্য স্পিরিট and the prowess of the regiment. এবং এই রেজিমেন্টটি কিন্তু পরে রেগুলার ফোর্স যে হলো মুক্তিবাহিনীর এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দিয়ে, এবং রিভোল্টটা যা হয়েছে 25 মার্চের পরে বাকি জায়গায় হয়েছে, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে পুলিশ আনসার করেছে, কিন্তু যে স্ট্রেংথটা ছিল সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করার সংবাদেই কিন্তু সমস্ত জনগণ একটা যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, এবং তাদেরকে নিউক্লিয়াস ধরেই কিন্তু বাকি ফোর্সটা গঠন হয়েছে। এবং সিভিলিয়ানরা বলবে আমরা অতি সহায়তাই করছি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে এরকম হতো না, আর একটু বাড়িয়ে বললে যে বাংলাদেশ স্বাধীন হতো না। আসলে তাদের স্ট্রেংথের উপরে কিন্তু আস্থা রেখে জনগণ, বাকি আপামর জনগণ, এটা আমরা বলি জনযুদ্ধ, কিন্তু জনযুদ্ধের লিডারশিপ এবং নিউক্লিয়াসটা ফোর্সের এটা কিন্তু দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সাথে অন্যান্য বিভিন্ন আর্মস অ্যান্ড সার্ভিসেস যারা সোলজার ছিল, সবাই বাঙালিরাই দেখিয়ে দিয়েছে। এবং যে যুদ্ধের পরবর্তী যে ফাইনাল অফেন্সিভ হলো, নিত্য বাহিনী আসলো, যুদ্ধ বাহিনী আসলো, এটা কিন্তু বেসড অন এগেইন অন দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য লিবারেশন ফোর্সেস। সেই জন্য যুদ্ধটা 13 দিনে এত ইজিলি হয়েছে, 9 মাসে যেটা আমরা করে দিয়েছি। তো এই সব কিছু মূলে একটা রেজিমেন্ট ইন্ডিয়াতে কিন্তু বেঙ্গল রেজিমেন্ট না, এটা সবসময় আমরা বলি, প্রশ্ন করি, ওদেরকেও করি। এটা একটা ইউনিক জিনিস, এত বড় একটা ইউনিট। ওরা কিন্তু একটা স্লোগান দেয় যে ইউনিটি থ্রু ডাইভার্সিটি, যে আমাদের ডাইভার্সিটি আছে, ওরা লিমিটে বলা যায় আমাদের ডাইভার্সিটি আছে কিন্তু আমাদের তো ইউনিটি আছে, কিন্তু এই ইউনিটটা এখানে না। এই বাঙালিদের এখানে কিন্তু এখনো তারা আস্থা রাখতে পারে না। বাঙালিরা কিন্তু ওখানে বলতো আমাদের যে মানে আমাদের যে মুক্তিযুদ্ধ হচ্ছিল, ওরা কিন্তু সেই গর্বের অংশীদার হচ্ছে, বলতো যে আপনাদের মধ্যে মুখোজ্জ্বল ওদের হবে, দেখবে মেডিকেল করে, টেকনিক্যাল আর্টস, এইসব জায়গায় করা যায়। কিন্তু ওরা কিন্তু বাঙালি হিসেবে ওদের ওখানে বাঙালিরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাঙালি কিন্তু এদের একটা প্রদেশ, এবং প্রদেশ প্রাদেশিক
একটা জনগোষ্ঠী। রেস্ট অফ দ্য ইন্ডিয়া কিন্তু বাঙালিদের ওইভাবে আন্দোলন করে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এইটুকুই বলবো। তো আমরা এটাই বলি যে যেটুকু অবদান আমাদের আছে ওনার, সেই অবদানে কিন্তু আমরা বহন করে নিয়ে যাচ্ছি। কবির ল্যাঙ্গুয়েজ যেটা বলে তোমার পতাকা যাবে গাও তারা বহি বেড়ে দাঁড়াও সাথে, আমরা মনে হয় সেটা পালন করছি। আমরা ওনার সেই পতাকা বহন করে যাচ্ছি এবং বাংলাদেশ আর্মি, বাংলাদেশের শক্তি এই আর্মি ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি দিয়ে আসছে। তো আজকে এই শেষ বেলা আবার ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে এক্সিকিউটিভ কমিটি এই অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য। আগামীতেও আমরা যাবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি স্মৃতিচারণে অংশগ্রহণ করবার জন্য মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ পিপি, এনডিসি-পিএসসি, চেয়ারম্যান আওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় খুবই কম, নলিমিট টাইম টাইম লেগেছে। I just take 2-3 minutes. Respected former Chairman Dr. Jamil, respected members, যারা আমার সিনিয়র এখানে আছেন আমাকে চিনতে পারছি না because of the mask. Respected members and respected other fellow members, Assalamu alaikum. I think we have spoken enough about Major Gandhi, and but actually আমরা এখানে এসেছি মেজর গণির মাকসাদ করার জন্য, দোয়া করার জন্য এবং কথা প্রসঙ্গে ওনার জীবনী আমরা আলাপ করেছি এবং জীবনী আলাপ করতে গিয়ে আমরা মুক্তিযুদ্ধ নিয়েও যথেষ্ট আলাপ করেছি। আমি একটা নতুন I will not repeat what has been said over here, but let me tell you one thing, that my father was a member of the pioneer platoon which was where Major Gandhi was there. And ওনার বড় ছেলে যখন গ্রেড কলেজে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, কি বলেন কুমিল্লা, এবং আমাদের পাশে সেই পরিপ্রেক্ষিতে মেজর গণিকে নিয়ে বেশ কিছু কথা আমার বাবার মুখ থেকে শুনেছি। My father fought in Burma and then they were moved to North Africa. I'm sure Major Gandhi was on engagement, or they were brought into from Bombay where they came to Kumitu. So উনি ওই সময় এন্ট্রান্স পাস করেছিলেন। He told me that Major Gandhi প্রায় সময় ওনাকে ডিকটেশন দিতেন, উনি ড্রাফট নিতেন ইংলিশে, and number of times he met Father Nazimuddin, and এবং উনি যখন মিসাবি থেকে the first change of Pakistan Army কে রাজি করেছেন যে বাঙালি সৈনিক দিয়ে একটা রেজিমেন্ট করা হোক, যেটা পাকিস্তানের তখন 14 ডিবি ছিলেন ব্রিগেডিয়ার আইয়ুব খান মোস্ট লাইকলি। এটা স্যাংশন হওয়ার পরেও কিন্তু আইয়ুব খান আপ্রাণ চেষ্টা করেছে এটা ব্যান করার জন্য, with the pretext that Bengalis are fragile, they don't look like soldiers, they are not the martial race. এবং এই পরিপ্রেক্ষিতে একবার আইয়ুব খান নাকি বলেছিল যে I want to see the soldiers doing parade with the bare body, খালি গায়ে উনি সৈনিকদেরকে উনি ট্রেনিং দেখবেন, দেখতে চেয়েছেন যে দেখতে হেংলা পাতলা এই বাঙালি এরা মাস্টার রেস না, এমনকি উনি এসে সৈনিকদের বুকে ভেবে খুশি মারতেন, দেখতেন যে কেমন, কিন্তু সৈনিকরা এত মোটিভেটেড ছিল নড়তো না, গাড়িটা ছিল, and to prove that they are the martial race people. So anyway, it's not denying the fact that যদি বেঙ্গল রেজিমেন্ট না হতো তাহলে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো লোক পাওয়া যেত না। This is very much true. আপনার অনেক শেয়ার করতে না শেয়ার করতে পারে, but this is the fact that যুদ্ধক্ষেত্রে বেঙ্গল রেজিমেন্ট না হলে পরে লোক পাওয়া যেত না যে কারা জিনিস। Anyway, thank you so much for coming in here, and I want to thank Dr. Jamil and Colonel Haq for speaking the life of the Gandhi. And আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা এক্সটেন্সিভ কমিউনিটি সব উদ্দেশ্য নিয়ে যে কাজগুলো করেছেন আমরা সেটা এগিয়ে দেবো।
বাংলাদেশের চরিত্র একটা আমরা নিজের কাজে নিজে কি করছি না দেখে অন্যের কাজে আমরা সবসময় দেখি ওনারা এই কাজ করছেন না। আমরা যদি স্ব জায়গায় যদি নিজের অবদান রাখতে পারি যে এটাকে রিটায়ার রিটায়ার না দেশ উন্নতি অবশ্যই করে। ফলে হচ্ছে আমরা নিজেরটা না দেখে অন্যরা কি করছে সেটা নিয়ে বেশি আলোচনা করি। এটাই বাংলাদেশ চরিত্র। আমার মনে হয় আমরা আস্তে আস্তে এই চলতে থেকে উন্নতি করে চলছে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ স্যার। আপনাদের সবাই আপনারা সবাই নিয়ে যাবেন। আমাদের আপনারা যে বের হবেন, বের হওয়ার পথে আমাদের খাবারটা দেওয়া আছে স্যার। ওখানে আমাদের স্টাফ আছে, আমরা আপনাকে খাবারটা দিয়ে দেবো। খাবারটা